আজকের এই জটিল টেকনোলজিক্যাল পৃথিবীর দিকে তাকালেই পাওয়া যায়। সৃষ্টির একেবারে আদিকাল থেকে আমরা নিজেদের কৌতূহল নিবারণ করতে করতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। তবে আজও বহু প্রশ্ন রয়েছে, যে সকল প্রশ্ন এখনো আমাদের কাছে ধোঁয়াশাময়। এবং সেরকমই একটি প্রশ্ন হলো, কিভাবে মানুষের জন্ম হলো, কিভাবে মানুষের সৃষ্টি হলো। জানি আমার কথা শুনে আপনারা ভাবছেন যে এই প্রশ্নের মধ্যে জটিলতা কোথায়। ছোটবেলা থেকেই তো আমরা পড়ে এসেছি ডারউইনের থিওরি, হিউম্যান ইভলিউশন থিওরি। বিজ্ঞান জগতের 90% মানুষ এই থিওরির পক্ষে থাকলেও বাকি 10% মানুষ এই থিওরির বিরোধিতা করে। কিন্তু কেন? ডারউইনের থিওরি যদি সম্পূর্ণ যুক্তিযুক্ত হতো, তাহলে তাকে কেন কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হলো? আদতে ডারউইনের থিওরিটাই কি? আবার বিপক্ষচারিতার 10% মানুষ তাহলে কোন থিওরিকে মেনে চলে? আলটিমেটলি আমাদের জন্মের রহস্যটা কি? নাও আমি রাহাত আবারও হাজির হয়েছি আপনাদের সামনে এই সকল প্রশ্নের অতীব সহজ ব্যাখ্যা এবং রিয়ালিটিকে নিয়ে। সো উইদাউট বিং ওয়াস্ট টাইম, লেটস স্টার্ট। পৃথিবীতে কিভাবে মানুষের আবির্ভাব ঘটলো, সেই প্রশ্নের উত্তর জানতে গেলে সর্বাগ্রে আমাদের সংক্ষেপে হলেও যেটা জানতে হবে সেটা হলো পৃথিবীতে কিভাবে প্রাণের আবির্ভাব ঘটল। আজ থেকে প্রায় 5 বিলিয়ন ইয়ার্স এগো পৃথিবী একটা আগুনের জ্বলন্ত গোলা ছিল। সেটা যখন পরিবর্তিত হতে হতে প্রাণের অনুকূল হয়ে ওঠে, তখনই ধীরে ধীরে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। কেউ বলে গ্যালাক্সি থেকে ছুটে আসা কোনো জ্বলন্ত আগুনের উল্কাপিণ্ডের সাথে প্রথম প্রাণ এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয়। কেউ বলে পৃথিবীর জলের মধ্যে বেশ কিছু উপাদান পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে গিয়ে প্রাণের সৃষ্টি করে। এই প্রশ্নের উত্তরও আমরা আজ পর্যন্ত স্পষ্টভাবে জেনে উঠতে পারিনি। তবে অ্যাকর্ডিং টু আ স্ট্রং থিওরি, পানিতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে একটা সিঙ্গেল সেল রূপে। এরপর আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন ইয়ার্স এগো একটি সেল নিজে থেকেই অসংখ্য সেল প্রোডাকশন করা শুরু করে স্বতঃস্ফূর্তভাবে, এবং প্রায় 2 বিলিয়ন ইয়ার্স এগো সেই প্রোক্যারিওটিক সেলের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করে। তারপর ওই জলের মধ্যে একটা সময় এই প্রোক্যারিওটিক সেলগুলি নিজেদের বন্ডিংকে আরো শক্ত করে তুলতে একে অপরের সাথে মিশে যেতে শুরু করে এবং তৈরি করে ইউক্যারিওটিক সেল। ধীরে ধীরে সেলের মিউটেশন ঘটতে শুরু করে এবং মাল্টিসেলুলার অর্গানও সৃষ্টি শুরু হয়। আর এইভাবেই জলের মধ্যে প্রথম আমাদের পূর্বসূরির জন্ম হয়। সময়ের সাথে সাথে প্রকৃতির সাথে মানিয়ে নেবার জন্য তাদের চোখ, মস্তিষ্ক, ফুসফুসের মতো বিভিন্ন অর্গানসের আবির্ভাব ঘটে। তখন প্রাগৈতিহাসিক যুগ, পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব চলছে। আমাদের পূর্বসূরি খাদ্যের অভাবে জল থেকে ডাঙাতে উঠে আসে এবং সেখানে নিজেদের বসবাস শুরু করে। তবে ডাইনোসরের কাছে তারা তো নিতান্তই তুচ্ছ। সুতরাং তাদের থেকে বাঁচতে আমাদের পূর্বসূরির মধ্যে দেখার ক্ষমতা, অনুভূতি, ঘ্রাণ শক্তির ক্ষমতা বাড়তে শুরু করে এবং মাটি খনন করে তারা বসবাস করতে শুরু করে গর্তের মধ্যে। সময়ের সাথে সাথে তাদের ফিড গ্ল্যান্ড মেমরি গ্ল্যান্ডে রূপান্তরিত হয়। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, তবে ভবিষ্যতের হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। 65 মিলিয়ন বছর আগে হঠাৎই গ্যালাক্সি থেকে এই সময় একটা মাউন্ট এভারেস্টের মতো বড় আকৃতির উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে। পৃথিবীর সাথে তার সংঘর্ষ হওয়ার
সাথে সাথেই চারিদিকে একটা ধুলোর ঝড় ওঠে। সেই পৃথিবীতে একটা বিস্ফোরণের সৃষ্টি হয় এবং সেই দুর্যোগে সমস্ত ডাইনোসরের প্রজাতি ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র গর্তের মধ্যে থাকা আমাদের কিছু পূর্বসূরি সেই দুর্যোগে বেঁচে যায় এবং এখান থেকেই পৃথিবী তাদেরকে ইভলিউশনের একটা বড় সুযোগ করে দেয়, যেটা না হলে হয়তো আজ আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। পৃথিবীর টেম্পারেচার কমতে থাকে এবং আবারও বড় বড় গাছ তৈরি হতে থাকে। সেই গাছ থেকে ফল সংগ্রহ করার জন্য বিবর্তনের থিওরি অনুযায়ী আমাদের পূর্বসূরি থেকে এমন এক প্রজাতির সৃষ্টি হয় যারা সহজে গাছে উঠতে পারে এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, বাদর। এবং এখান থেকেই অ্যাপ্লিকেবল দ্য থিওরি অফ হিউম্যান ইভলিউশন। আজ থেকে 7 মিলিয়ন বছর আগে পৃথিবী আইস এজের সম্মুখীন হয়। তার ফলে পৃথিবীর টেম্পারেচার অত্যন্ত কমতে থাকে এবং বড় গাছগুলি ধীরে ধীরে ছোট হতে শুরু করে। এই সময় রীতিমতো বাধ্য হয়ে আমাদের পূর্বসূরি সাহেরানথ্রোপাস প্রকৃতির সাথে মানিয়ে নিতে নিচে নেমে আসে। বলা বাহুল্য, তখন এরা 4 পায়ে হাঁটতো এবং গাছ থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে নিজেদের খাদ্যের অভাব মেটাতো। প্রধানত এরা একটা নির্দিষ্ট স্থানে বসবাস করত এবং প্রায় আজ থেকে 6 মিলিয়ন ইয়ার্স এগো সেই স্থানে খাদ্যের অভাব দেখা দিতে শুরু করে। আগেই তো এরা গাছের ডাল থেকে মাটিতে নেমে এসেছিল খাদ্যের জন্য, এবারও খাদ্যের অভাব মেটানোর জন্য এরা সেই নির্দিষ্ট স্থান থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে এদেরও বিবর্তন ঘটতে থাকে এবং উঠে আসে বহু বিবর্তিত স্পিসিসদের নাম। আর্ডিপিথেকাস, এদের অস্তিত্ব ছিল 5.8 থেকে 4.3 মিলিয়ন ইয়ার্স এগো। অস্ট্রালোপিথেকাস, এরা 4.2 থেকে 1.78 মিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীতে বসবাস করত। প্যারাথোপিথেকাস, যার রাজত্বকাল ছিল আজ থেকে 2.7 মিলিয়ন ইয়ার্স এগো। এইভাবে চলতে চলতে 2.4 মিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীতে হোমো স্পিসিসের আবির্ভাব ঘটে। অ্যাকর্ডিং টু ইভলিউশন থিওরি, তাদের বিবর্তনই মানুষের জন্ম দেয়। অর্থাৎ হোমো স্পিসিস আজও পৃথিবীর বুকে রাজত্ব করে চলেছে। কিন্তু কেমন সেই বিবর্তন, কিভাবে হোমো স্পিসিস আজকের হোমো সেপিয়েন্সে এসে দাঁড়িয়েছে? 3.3 মিলিয়ন বছর আগে খাদ্যের এত অভাব দেখা যায় যে প্রথম অস্ট্রালোপিথেকাস পাথরকে কাজে লাগিয়ে অস্ত্র করে শিকার করা শুরু করে। এরপর ফোরবিয়ার্স থেকে প্রাপ্ত হান্টিং টেককে আরো উন্নত করে তোলে হোমো হ্যাবিলিস এবং সময় এগোতে থাকে। তারা অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে, কখনো খাদ্যের জন্য, কখনো বাসস্থানের জন্য নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে লড়াই করতে শুরু করে। এই প্রচেষ্টায় এত ক্ষমতাধারী যে একটা সিঙ্গেল সেল থেকে পৃথিবীর পুরো ভোল্টাই পাল্টে রেখে দিল। তাহলে এই প্রচেষ্টা কি বড়সড় কোনো বিবর্তন আনবে না তা আশা করা যায়? কিন্তু সেটাই হলো যেটা হবার ছিল। প্রকৃতির নির্বাচনে উঠে এলো এমন এক হোমো স্পিসিস যার থেকে ফিউচার ইভলিউশন আরো সুদৃঢ় হয়ে ওঠে। ইট ইজ হোমো ইরেক্টাস। এরাই প্রথম সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয় এবং আগুনকে কাজে লাগিয়ে মাংস ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে অ্যানিম্যাল প্রোটিন আরো প্রভাবশালী হয়ে ওঠে এবং তাদের
আমাদের দেহ ও মস্তিষ্ককে দ্রুত ফরমেশন করা শুরু করে। এইভাবে সময় প্রবাহিত হতে থাকে এবং আজ থেকে প্রায় 300 থেকে 400,000 ইয়ার্স এগো নতুন দুই প্রজাতির আবির্ভাব ঘটে, হোমো নিয়ান্ডারথ্যালিস এবং হোমো সেপিয়েন্স। এরা ছিল উন্নয়নের এক উন্নততর ফলাফল। প্রথম সাউথ আফ্রিকার একটা নির্দিষ্ট এলাকায় এদের বসতি থাকলেও ধীরে ধীরে তারা সেখান থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে। নতুন জায়গার স্থান পরিবর্তনে তাদের সামনে আরো প্রবলেম এসে পড়ে। অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে তারা আরো বিবর্তিত হতে থাকে এবং উন্নত হতে থাকে। জীবনকে টিকিয়ে রাখতে সামনে আসা সমস্ত প্রবলেমসকে গভীর থটসের মাধ্যমে সলিউশন করতে শুরু করে। এরা নিজেদের হান্টিং টুলসকে আরো মজবুত করে। লাঠি ও হাড়ের সাথে ধারালো পাথর জুড়ে সেটাকে বর্ষা বানিয়ে শিকার করা শুরু করে। রেক্ট্যাঙ্গুলার ছুরি বানিয়ে খাবার সুবিধার্থে মাংসকে ছোট ছোট করে কাটতে শুরু করে। হরিণ শিকারের জন্য পরস্পরের সাথে সংযোগ স্থাপনের জন্য ভাষার আবির্ভাব ঘটে ঠিক এই সময়। এরপর হঠাৎই একটা সময় অজ্ঞাত কোনো কারণে পৃথিবী থেকে হোমো নিয়ান্ডারথ্যালিস বিলুপ্ত হয়ে যায় এবং পড়ে থাকে শুধুমাত্র হোমো সেপিয়েন্স। আজ থেকে 10,000 বছর আগে পৃথিবীতে যখন মিনি আইস এজ, তখন হোমো সেপিয়েন্স খাদ্যের অভাব পূরণের জন্য এগ্রিকালচার শুরু করে এবং 5,000 বছর আগে খাদ্যকে প্রিজার্ভ করার জন্য তারা স্পিনিং হুইলস তৈরি করে, যা দিয়ে খুব সহজেই মাটি খনন করা যেত। পরবর্তীতে সেই হুইলসকেই কাজে লাগিয়ে ট্রান্সপোর্টের জন্য তৈরি করা হয় গরুর গাড়ি। এইভাবে হোমো সেপিয়েন্স বিবর্তিত হয়ে আজকে সৃষ্টির সর্বোত্তম বুদ্ধিমান প্রাণী আমরা মানুষ সৃষ্টি হয়। মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো কৌতূহল এবং সেটাই এবার পৃথিবীকেও ছাপিয়ে যায়। আজ থেকে 2500 বছর আগে মানুষেরা পৃথিবীর বাইরে কি হচ্ছে তা নিয়ে ভাবনা শুরু করে এবং ফরমেশন হয় একটা নতুন এডুকেশনের, অ্যাস্ট্রোনমি। এরপর ঘটে ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন এবং গরুর গাড়ির চাকার বদলে তার জায়গা নেয় স্টিম ইঞ্জিন। এইভাবে আমরা ধীরে ধীরে একটা হোল আর্থকে ডেভেলপমেন্টের চরম শিখায় পৌঁছে দিয়েছি। এটাই হলো মানব সৃষ্টির ইতিহাস, হিউম্যান ইভলিউশন থিওরি। প্রায় 70 জন বিজ্ঞানী এই হিউম্যান ইভলিউশন থিওরিকে 1748 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত গবেষণা করে পাবলিশ করলেও এদের মধ্যে সবচেয়ে চেনা, সবচেয়ে ফেমাস মুখ ছিল চার্লস ডারউইন। তার লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি এতটাই যুক্তিযুক্ত ছিল যে বলা চলে এই বইটি পাবলিশ এই সমস্ত রিসার্চের সমাপ্তি ঘটায়। বইটির যুক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে তার বিরোধিতা করে কোনো বিজ্ঞানী একদম অন্য কোনো থিওরি পাবলিশ করতে পারে না। অতএব ধীরে ধীরে চার্লস ডারউইনের এই থিওরি স্কুল থেকে কলেজের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে তো এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ওয়েল, তাই তো? কিন্তু না। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের সাথে জড়িত প্রায় 98% সায়েন্টিস্ট এবং 62% অ্যাডাল্ট আমেরিকানস এই থিওরির পক্ষে থাকলেও বাকি 2% সায়েন্টিস্ট এবং 38% আমেরিকানস এই থিওরির বিরোধী। কিন্তু কেন এত বড় অ্যামাউন্টের একটা পিপল অযথা তো এত স্ট্রং অপোজিশন হবে না? তাহলে কারণটা কি? এরই উত্তরে 2017 সালের 28 সেপ্টেম্বর ইউএসএর উইসকনসিন এর প্রবাসী ইকোলজিস্ট এবং এনভায়রনমেন্টালিস্ট এলিস সিলভার একটি বই প্রকাশ করেন।
বইটির মধ্যে সত্যতার যেন এক জাদু রয়েছে। সেই বইয়ের প্রত্যেকটা পঙ্গক্তি যেন সযত্নে ডারউইনের থিওরির প্রত্যেকটা লাইনের উপর প্রশ্ন চিহ্ন রেখে যায়। এই বইটি এতটাই স্ট্রং ওপিনিয়ন দেয় যে আজ পর্যন্ত এই বইটিকেও কেউ ভুল প্রমাণ করতে পারেনি। বইটির নাম হলো হিউম্যানস আর নট ফ্রম আর্থ। কিন্তু বইটির মধ্যে এমন কি ছিল যে বইটি এতটাই দৃঢ়? ওয়েল, লেটস গো দ্য নেক্সট চ্যাপ্টার অফ দ্য ভিডিও। What we do now and in the next few years will profoundly affect the next few thousand years. The only conditions modern humans have ever known so far are changing, and changing fast. Nothing stays the same on this planet. Everything changes. The Earth is going into one of these jumps, and you don't know what is going to be on the other side of those jumps. The Earth is always jumping. Things move on this planet. Things are not still. এলিস সিলভার বাস্তবতাকে পর্যবেক্ষণ করে এই বইটি লিখেছিল, যার কারণে বাস্তবতার সাথে এক ম্যাজিক্যাল সংযোগ যেন এই বইটির মধ্যে পাওয়া যায়। সেই অনুভূতিকে প্রশ্রয় দিয়ে তিনি একের পর এক যুক্তিযুক্ত প্রশ্ন পাঠকদের মধ্যে ছড়িয়ে দেয়, যা পাঠকদেরকে আন্দোলিত করে। এবং এলিস সিলভার ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্নের যুক্তি দিতে শুরু করে। আমাদের পূর্বপুরুষের অস্ত্র তৈরি করতেই লক্ষ লক্ষ বছর লেগে গেল, কিন্তু কিভাবে আমরা 5000 বছরের মধ্যে এতটাই ডেভেলপড হয়ে উঠলাম? তাহলে কি আমাদের পূর্বসূরি বাঁদর নয়? যদি আমরা বাঁদর থেকেই বিবর্তিত না হয়ে থাকি, তাহলে আমরা আসলে কে? এই প্রশ্নের উত্তরও রাইটার এলিস সিলভার যুক্তি সহকারে যুক্তির ভঙ্গিমাতে আমাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সূর্যের আলো শোষণ করতে পারে। শুধুমাত্র মানুষই একমাত্র প্রাণী যারা সূর্যের দিকে তাকালে তাদের চোখ ঝলসে যায়। বেশিক্ষণ সূর্যের মধ্যে থাকলে তাদের ত্বক পুড়ে ছাই বর্ণ ধারণ করতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। কিন্তু কেন? বাতের ব্যথা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা না গেলেও মানুষের মধ্যেই কেন দেখা যায়? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তাদের সংবেদনশীল অর্গ্যানসগুলোকে ব্যবহার করে দুর্যোগের আগে প্রকৃতির পূর্বাভাস পেলেও মানুষ কেন এই শক্তিতে অক্ষম? মাটির ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে পৃথিবীর প্রায় বেশিরভাগ প্রাণী দিক নির্ণয় করে এগোতে পারে, শুধুমাত্র মানুষের মধ্যেই সেই ক্ষমতা নেই। রাতের অন্ধকারকে উপেক্ষা করে পৃথিবীর সকল প্রাণী দেখতে পায়, শুধুমাত্র আমরা একমাত্র ব্যতিক্রম। ঋতু পরিবর্তনে আমাদেরই শরীর শুধুমাত্র অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অন্য সকল প্রাণী এই সিজন চেঞ্জকে সহ্য করতে পারে। সূর্যের রশ্মি থেকে বাঁচতে পৃথিবীর প্রত্যেক প্রাণীর দেহে হয় লোম নয়তো মোটা চামড়া রয়েছে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যাদের দেহে লোমও নেই এবং চামড়াও অত্যন্ত পাতলা। সংক্রমণ, প্রসবোত্তর রক্তক্ষরণ এবং প্রি ইলকামসিয়ার কারণে প্রসবের সময় বহু ক্ষেত্রেই দেখা যায় মায়ের মৃত্যু ঘটে, যে লক্ষণ পৃথিবীর আর কোনো ভিভিপারাসের মধ্যেই দেখা যায় না। মানুষেরা খানিকটা আরামবহুল জীবনযাপন করতে পছন্দ করে, নরম বিছানায় ঘুমোয়, বিভিন্ন ভ্যারাইটি টেস্টের খাবার খায়। কিন্তু অন্যদিকে অন্যান্য প্রাণীদের এমন বৈশিষ্ট্য দেখা যায় না, তারা নোংরা জায়গাতেও ঘুমাতে পারে। ফ্রান্স এবং স্পেনের বেশ কিছু মানুষের শরীরে RH নেগেটিভের রক্ত পাওয়া যায়। যদি বাঁদরই আমাদের পূর্বসূরি হতো, তাহলে কেন তাদের শরীরে এই RH নেগেটিভের রেয়ার রক্তের সন্ধান পাওয়া যায়নি? এত সব সূক্ষ্ম সূক্ষ্ম বিভেদকে এড়িয়েও কি আমরা ডারউইনের থিওরিকে মান্যতা দিতে পারি? এলিস সিলভার সেই কারণেই সমস্ত কিছুকে মাথায় রেখে তৈরি করেন এক
ক্ষমতা অক্ষমতাকে পূরণ করতে আমরা জিপিএস এর ব্যবহার করেছি, তেমনি মেডিসিনকে কাজে লাগিয়ে আমাদের অসুস্থতা, ভ্যাকসিনকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাইরাসের সাথে মোকাবিলা। এসবই আমাদের চরিত্র, যা অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই। আমাদের মধ্যেই রয়েছে অসীম কৌতূহল, অতৃপ্তি এবং লাক্সারিয়াস জীবনযাপনের লোভ, যেটা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে ন্যূনতম নেই। তাহলে আমরা ইউএফও, এলিয়েন, ঘোস্টের মতো জিনিসগুলোকে ডিটেক্ট করার যন্ত্র আবিষ্কার করেও এগুলোকে আমরা অবিশ্বাস করি। সিরিয়াস সিচুয়েশনে এগুলো না মেলে হাসি পায়। তাহলে কোনো প্রমাণ ছাড়াই আমরা কিভাবে বিশ্বাস করে নেব যে বাঁদরই আমাদের অতীত? বহু মানুষ এই সম্পূর্ণ ডারউইনবাদের বিরোধিতাকে ধর্মান্ধতার তকমা দেয় এবং ভারতীয় পলিটিক্সের ডার্ক সাইড সেটাকে এইভাবেই ট্রিট করার চেষ্টাও করে। তবে এলিস সিলভার নিশ্চয়ই কোনো পোপ ছিল না। তাহলে এর মধ্যে কোন থিওরিটা তোমার বিশ্বাস অর্জন করেছে, ডারউইন নাকি সিলভার? কমেন্ট করে জানিও। আর আজকের যুগে কনসেন্ট্রেশন যখন রিলসের পেছনে বিঘ্নিত, তখন আমাকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনারা যে কিছু শিখতে পারছেন তাতে আমরা আনন্দিত হই, তবে মাঝে মাঝে দুঃখও হয় যখন আমাদের এই ভারতে শিক্ষার অ্যাবিউজের কথা মনে পড়ে। যদি এই মিস ইউজ থেকে আপনিও সতর্ক হতে যান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ভিডিওটাতে ট্যাপ করুন।